সিরিজ নিশ্চিত করতে মিরপুরে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে 4 স্পিনার খেলানোর আভাস, ড্রপ করা হতে পারে তাসকিন আহমেদকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেয়াতে অসুবিধা নেই, বিশ্বকাপ নিশ্চিতে সঠিক পথেই বাংলাদেশ, বললেন পাইলট। ব্যাটারদের গেম সেন্স বাড়ানোর পরামর্শ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিছুক্ষণের আজকে কিন্তু বাংলাদেশ আসলে প্রথম ম্যাচ জয়ের পর একদিন বিশ্রামের পর আজকে অনুশীলন করছে এবং বাংলাদেশ দলের ক্রিকেটার যারা ছিলেন সবাই কিন্তু আজকে খুব পরিশ্রম করছে এবং আমরা যেমনটা জানি এই সিরিজের জন্য নাসুম আহমেদকে ইনক্লুড করা হয়েছে, স্পিনারদের শক্তি বাড়াতেই তাকে ইনক্লুড করা হয়েছে দলে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে দ্বিতীয় ওয়ানডেটি আছে সেখানে নাসুম আহমেদকে যুক্ত করা হতে পারে এবং নাসুম আহমেদ যদি যুক্ত হয় তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যেহেতু তানভীর ইসলাম আর মিরপুরের যে উইকেট, পরের ম্যাচেও কিন্তু আচরণটা একই রকম থাকবে, কারণ আমরা দেখেছি যে আসলে মিরপুরের যে কালো পিচ, ওই কালো পিচেই আজকে পরের ম্যাচটাও হবে। তবে আমরা বলে রাখি যে আরেকটা বিষয়, যে টনি হ্যামিংকে আমরা দেখেছি যে উইকেটটাকে কতটা ব্যাটিং ফ্রেন্ডলি করা যায় সেই চেষ্টাটা করছেন তিনি। তবে সেই চেষ্টা আসলে কতটুকু সফল হবে সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা থেকে যাবে। তারপরও বলা যায় যে আসলে বাংলাদেশ দ্বিতীয় যে ওয়ানডেটি আছে সেখানে কিন্তু স্পিন নির্ভরই হতে চাইবে, সেক্ষেত্রে হয়তো বা পেসার একজন কমাতে পারে, আবার এই উইকেটে একজন পেসার কমালেও একটা ঝুঁকির জায়গা থাকবে। তবে একটুকু বলা যায় যে তাসকিন আহমেদ যে পরের ম্যাচের একাদশে থাকছেন না, সেক্ষেত্রে হয়তো বা তানজিম সাকিবকে দেখা যেতে পারে। এছাড়া আমরা যদি বলি যে আসলে বাংলাদেশ দলের আজকের যে অনুশীলন, সকালে আমরা দেখেছি বাংলাদেশ দলের সদস্যরা ফিল্ডিংয়ে বেশ মনোযোগী ছিলেন এবং লম্বা সময় কিন্তু ফিল্ডিং সেশন করেছেন। এরপর এখন দেখছি যে আমরা জাকের আলী অনেক ব্যাটিং করছেন, এবং জাকের আলী প্রথম ওয়ানডেতে ছিলেন না, দ্বিতীয় ওয়ানডেতে তাকে আসলে রাখা হবে কিনা বা বিবেচনা করা হলেও কোন জায়গাতে বিবেচনা করা হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নের জায়গা থেকে যায়। আমরা যদি বলি যে আসলে নুরুল হাসান সোহানও কিন্তু আসলে স্কোয়াডে আছেন বা পরের ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে, তবে এই জায়গাটাতেই একটা পরিবর্তন আসলেও আসতে পারে। নুরুল হাসান সোহানকে হয়তো বা, যেহেতু জাকের আলী অনেকেও উইকেট কিপিং করেন, তো সেক্ষেত্রে হয়তো বা নুরুল হাসানের জায়গায় জাকের আলী অনেককে দেখা যেতে পারে। এখন পর্যন্ত যদি আমরা প্র্যাকটিসের কথা বলি তো সেই হিসাবে সেটা বলা যায়, কারণ জাকের আলী বেশ লম্বা সময় ধরে ব্যাটিং করছেন এবং ফিল সিমন্স এবং মুশতাক আহমেদ কিন্তু তার ব্যাটিংটা লম্বা সময় ধরে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন যে আসলে তার সমস্যার জায়গাটা কোথায়। তো দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু বাংলাদেশের সামনে ম্যাচটা কঠিনই হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ টিমও কিন্তু আসলে বুঝে গেছে যে আসলে এই উইকেটে আসলে বাংলাদেশকে কিভাবে চ্যালেঞ্জ নিতে বা খেলতে হবে বাংলাদেশের উইকেটে, সেই জিনিসটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম অনেকটা রপ্ত করেছে। কিছুক্ষণ পরেই তারা আসবে এবং সংবাদ সম্মেলন করবে এবং তারা কিন্তু 2টা থেকে অনুশীলন শুরু করবে। এর আগে মিরপুরের উইকেট নিয়ে তারাও কিন্তু কথা বলেছে, তবে মুশতাক আহমেদ একটা কথা বলেছেন যে এমন উইকেট শুধু বাংলাদেশে না, ভারতের দিল্লিতেও কিন্তু এমন উইকেট দেখা গেছে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশের অনুশীলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী তামিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবশেষ খবর। এদিকে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সুসংবাদ, লিটন দাস ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন। এই টি-20 অধিনায়ক ব্যাট হাতে অনুশীলন করেছেন মিরপুরে। এশিয়া কাপের সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন লিটন। খেলা হয়নি আফগানিস্তান সিরিজ, রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। অবশেষে প্রায় 1 মাস পর ব্যাট হাতে ফিরতে যাচ্ছেন এলকেডি। বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। ক্যারিবীয়দের বিপক্ষে 27 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজ দিয়ে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হলো লিটনের। এদিকে দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে ডাকা হয়েছে নাসুম আহমেদকে। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের পারফরমেন্সের কারণেই স্কোয়াডে ডাক পেলেন এই বাঁহাতি অর্থোডক্স। মিরপুর স্টেডিয়ামের কালো মাটির উইকেটকে অনেকেই ব্যঙ্গ করে ডাকেন ধানক্ষেত। তবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলছেন, ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে
পয়েন্টের হিসেব মাথায় রেখেই এই হোম সিরিজে সুবিধামতো পিচ তৈরি করা হচ্ছে। যদিও আইসিসি কিংবা এসিসি ইভেন্ট বিবেচনায় দেশে আরও ভালো উইকেট তৈরির আহ্বান জানান পাইলট। ক্রিকেটারদের গেম সেন্সের উন্নতিতে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। ধানকে যিনি বলেছেন তার পার্সোনাল ওপিনিয়ন, যে কোনো মানুষ তার ওপিনিয়ন দিতেই পারে, বাট আমি বলবো যে এই উইকেটটা কিন্তু যে 200 আমরা 7 রান করেছি, এই রানটা হয়তো 240-50 থাকতে পারত। নিয়ে সমালোচনায় সে জয় অনেকটাই আড়ালে। কালো মাটির উইকেটকে অনেকে বিদ্রুপ করে ডাকছেন ধান ক্ষেত। সামাজিক মাধ্যমে মুশফিকুর রহিমের ব্যঙ্গাত্মক পোস্টেও পিচ নিয়ে আক্ষেপ স্পষ্ট। নাজমুল হাসান পাপনের আমলেও ব্যাপক সমালোচিত ছিল মিরপুরের পিচ। পরিবর্তনের বার্তা নিয়ে যাত্রা শুরু করা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড আয়োজিত প্রথম সিরিজেও সেই দুর্নাম। কিভাবে দেখছে নতুন বোর্ড? কালো মাটির উইকেট হলে যে খারাপ হবে তা না, এই মাটির উইকেট কিন্তু চেঞ্জ করে না, কালো মাটিই ছিল আগেও। আগের কিরোটা যিনি করতেন হয়তো ঘাসটা ড্রাই করতেন, একটু ব্রাউন টাইপের হয়ে আসতো, তখন এটা পুরো পিচের উপরে কালো পিচের উপরে শুকায় দিয়ে রোল করে, তখন ওটা সাদা টাইপের একটু চলে আসে। দেখে মনে তো হয়তো সাদা উইকেট, কিন্তু আসলে সাদা উইকেট না, ভিতরে কালো মাটিই ছিল, এই মাটিটাই ছিল। নেগেটিভ জিনিসটা সোশ্যাল মিডিয়াতে হোক, মিডিয়াতে প্রচার করতে খুব বেশি পছন্দ করি। আফগানিস্তানের সাথে বাংলাদেশ টিম হেরে আসছে, এই মুহূর্তে আপনি হোম অ্যাডভান্টেজ আপনি তো নিবেনই। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটা জিতাটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কাপে যদি আপনি খেলতে চান, সুপার 8-এ যদি ঢুকতে চান, তখন কিন্তু এই উইনিংগুলোও কিন্তু আপনার পয়েন্টস কাউন্ট হবে। বিতর্কিত গামিনী ডিসিলভার পর নন্দিত কিউরেটর টনি হেমিং এর তত্ত্বাবধানেও সেই স্লো উইকেট। এমন পিচে হোম সিরিজ খেলে আইসিসি বা এসিসির ইভেন্টে গিয়ে ভরাডুবির ঘটনা অতীতে হয়েছে বহুবার। তাই প্রশ্ন জাগে, বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেও বা কি লাভ? আসরে গিয়ে তো প্রতিবার সেই হতাশার গল্পই লেখে দল। ইমপ্রুভও করতে হবে, যেন আমি অ্যাওয়ে ম্যাচে কিন্তু এরকম উইকেট পড়বে না, ফ্ল্যাট ট্র্যাক পড়বে বা গ্রাসি করবে। ঠিক আমার আগে থেকে এরকম প্ল্যান হবে যে আমি যেন এরকম ট্র্যাকে প্র্যাকটিস করে যেন আমরা যেতে পারি। পঞ্চপাণ্ডবের সময় আর যাই হোক ওয়ানডেতে লড়াই করত বাংলাদেশ, কিন্তু এখন যেন 50 ওভার ফরম্যাটটা বুঝেই উঠতে পারছে না। বিশেষ করে ব্যাটিং ইউনিটের পারফরমেন্স ভয়াবহ। ইমপ্রুভমেন্টটা কোথায়? ইন্ডিভিজুয়াল ইমপ্রুভমেন্ট, যে আমি সৌম্য সরকার, আমি ডিফারেন্টভাবে আসলাম, কাম ব্যাক। আপনি হয়তো সময় একটা পার করবেন, একটা সময় দেখবেন যে টিমের লস হচ্ছে অনেক, কোনো রকম স্কিলে প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে দেখেন আমাদের ম্যাচ সেন্সের অভাব। কোন সময় কোন বলটা খেলবো, কোন উইকেটে কতখানি আমি কি খেলবো। একটা ব্যাটসম্যান সেট হলে তাকে লম্বা ক্যারি করতে হবে, স্পিন ট্র্যাকে, স্লো ট্র্যাকে। নতুন ব্যাটসম্যান আসা মানে ডেঞ্জার। ব্যাটসম্যানদেরকে একটু পজিটিভ অ্যাটিটিউড থাকলে ভালো, স্ট্রাইক রেটটা একটু বেটার করা উচিত ছিল। মিরাজের দলের সাম্প্রতিক পারফরমেন্স হতাশ করেছে সবাইকে। তবে বিসিবি পরিচালক বলেন, বিমানবন্দরে ক্রিকেটারদের উপর চড়াও হওয়ার যে ঘটনা ঘটেছে তা মোটেও কাম্য নয়। এটা আসলে ভালো না। একজন খেলোয়াড়, ন্যাশনাল টিমের প্লেয়াররা যখন হেরে আসছে, কোনো খেলোয়াড়ই আমার কাছে মনে হয় চায় না যে আমি খারাপ খেলে আসি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবির সঠিক পরিচর্যা এবং পরিকল্পনার কারণেই রিশাদের মতো লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশ। বিভিন্ন ক্লাব এবং ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে অনুমিত সাহায্য না পেলেও ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিশ্বাস থাকায় কখনোই সমস্যায় পড়তে হয়নি রিশাদকে। মন্তব্য তৎকালীন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তবে রিশাদের আজকের এই পারফরমেন্সের জন্য মুশতাক আহমেদেরও অনেক কৃতিত্ব আছে বলে মনে করেন তিনি। ভবিষ্যতে রিশাদের মতো আরও লেগ স্পিনার চাইলে এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ নান্নুর। রিশাদ হোসেন 2023 সালে প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে দেন এই লেগ স্পিনার। অনেকটা তৎকালীন হেড কোচ চান্দিকা হাতুরু সিংহের ইচ্ছা পূরণ করতেই তাকে বাধ্য হয়ে একাদশে নেয় টিম ম্যানেজমেন্ট। বল হাতে দারুণ কিছু করতে না পারলেও নিজের সম্ভাবনার কথা জানান দেন তখনই। ঠিক তখনই তাকে সবাই চিনেছে এটা মনে হয় বলাটা ঠিক হবে না, কারণ রিশাদ বিসিবির রাডারে ছিল 2018 থেকেই। নির্বাচকদের গুড বুকে লেগ স্পিনার হিসেবে বরাবরই তার অবস্থান শুরুর দিকে। জুবায়ের লিখন এবং আমিনুল বিপ্লবদের নিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ভণ্ডুল হয়ে যাওয়ার পর নির্বাচকদের একমাত্র আশার প্রদীপ হয়েছিলেন রিশাদ। কিন্তু কখনোই ঘরোয়া সার্কিট থেকে কোনো সাহায্য পাননি রিশাদ হোসেন। কোনো ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি দলে টানতে চাইতো না রিশাদকে। নিলেও দিনের পর দিন বসিয়ে রাখা হতো বেঞ্চে। দলে রাখলেও পেতেন না পর্যাপ্ত বোলিং কিংবা ব্যাটিং। টাইগার কোচিং স্টাফে থাকা বর্তমান সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের বিপিএল চ্যাম্পিয়ন টিমের অংশ হয়েও ম্যাচ পাননি রিশাদ। বলা হয়েছিল টিম কম্বিনেশনে ছিলাম তখন, কিন্তু ওর জন্য একটা ক্লাবও কিন্তু আমরা তৈরি করতে পারি না যেখানে রেগুলার খেলবে। তো অনেক কিছু স্ট্রাগল করে কিন্তু আমরা একটা সময় এসে কিন্তু ওকে একটা জায়গায় দাঁড় করেছে, হাই পারফরমেন্সে যথেষ্ট ভালোভাবে নার্সিং করিয়েছে। তো আমার মনে হয় যে এই সমস্ত দিক করে কিন্তু ওকে একটা জায়গায় আমরা নিয়ে এসেছি।
এখন বিশ্বমানের কোচ মুস্তাক আহমেদের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে, অনেক ডেভেলপ করেছে। তো আমার মনে হয় যে কনসিস্টেন্ট যদি একটা ভালো প্রসেসের মধ্যে থাকে, আরও ভালো ক্রিকেট ওর থেকে আমরা দেখতে পারবো। রিশাদের পর এখন অনেকেই আসছেন লেগ স্পিনে, তাই ভবিষ্যতের জন্য এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ নান্নুর। দায়িত্ব নিতে বললেন বয়স ভিত্তিকের নির্বাচকদের। হাই পারফরমেন্স ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্লেস, যেখানে খেলোয়াড়দেরকে নার্সিং করা হয়, কোনটা কোন ফরম্যাটে খেলবে তখন ঠিক করা হয়। এটা সিলেকশন প্যানেলের যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কাজ। এখানে সিলেকশন প্যানেলকে চুজ করতে হবে কোন খেলোয়াড়কে কোন ফরম্যাটে খেলাবে, ঠিক ওইভাবে নার্সিং করতে হয়। আরও কিছু লেগ স্পিনার দেশের জন্য দরকার এবং এদেরকে ভালো জায়গায় এনে ভালো জায়গায় নার্সিং করা দরকার। আমার মনে হয় সিলেকশন প্যানেলদের এখানে অনেকটা দায়িত্ব নিতে হবে। সবসময় কিন্তু সবাই নিজের মতোই কিন্তু উইকেট পান। আপনি ভারতের দিকে দেখেন, শ্রীলঙ্কাতে যান, সবাই সবার মতো কিন্তু উইকেটটা বানায়। তো এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে বেশি উচ্চবাক্য করাটা ঠিক না, কারণ আমাদেরও কিছু জিনিস আছে টেকনিক্যাল পয়েন্টে যদি আপনি দেখেন, আমাদের জয়টাও দরকার। তো এই জায়গায় যদি আপনি 2027 বিশ্বকাপে যদি কোয়ালিফায়ারের জন্য কিছু পয়েন্ট দরকার আছে, র্যাঙ্কিং উপরে যাওয়ার আছে, তো সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমাদের এটা নিয়ে কোনো উচ্চ বাক্য করা উচিত না। খেলাটাকে দেখা উচিত, আমরা কিভাবে খেলছি, কিভাবে জয় করছি, এটাই ইম্পর্টেন্ট। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙলেও স্বস্তিতে নেই ব্যাটাররা। মিরপুরের বোলিং সহায়ক উইকেটে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে হৃদয় অঙ্কনদের। ব্যাটারদের সেঞ্চুরি খরা আরও দীর্ঘ হলো। গেল এক বছরে শতক পেয়েছেন মাত্র একজন। এক বছর দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে ক্রিকেটাররা কতটুকু উপকৃত হয়েছে সে প্রশ্ন উঠছে। মোহাম্মদ সালাউদ্দিন, যার নামের পাশে দীর্ঘদিন ধরে একটা তকমা দেশ সেরা কোচ। একটা সময় ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যেত সালাউদ্দিনকে জাতীয় দলে যুক্ত করার দাবি। গেল বছর অবশেষে সেই চাওয়া পূরণ হয়। প্রথমে খণ্ডকালীন, এরপর দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। প্রায় এক বছর হতে চলল শান্ত লিটন মিরাজদের ব্যাটিং দেখভাল করছেন এই অভিজ্ঞ কোচ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর দলের ব্যাটিং নিয়ে সমালোচনার পাশাপাশি শুরু হয় সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে ব্যাটারদের কতটা উন্নতি হয়েছে সেই আলোচনাও। এক এক ম্যাচে এক এক ব্যাটিং লাইন আপ, এক ম্যাচে 4 ওপেনার নামানোর মতো ঘটনা ঘটেছে সালাউদ্দিন দায়িত্বে থাকা অবস্থায়। একটা সময় যে ওয়ানডে ফরম্যাটের দাপট দেখাতো বাংলাদেশ, সেখানে এখন ধুঁকতে হচ্ছে। দলের ব্যাটসম্যানরা ভুগছেন রান খরায়। সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে 12 ওয়ানডে, যার 10টিতেই হারতে হয়েছে। এই 12 ম্যাচে 356 দলীয় স্কোর মাত্র একবার। অতীতে দল হিসেবে ভালো না করলেও বড় প্রতিপক্ষের বিপক্ষে ব্যক্তিগত পারফর্ম করতেন অনেকেই। সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর সেটাও যেন ভুলতে বসেছেন ক্রিকেটাররা। একটা পরিসংখ্যান দিলে সেটা আরও স্পষ্ট হবে। গেল বছরের নভেম্বরে সালাউদ্দিন কাজ শুরুর পর বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শতক হাঁকান তাওহিদ হৃদয়। অথচ এ সময়ে 50 এসেছে 17টি। সর্বোচ্চ 4টি হাফ সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের, 3টি করে 50 ইনিংস মাহমুদুল্লাহ, মিরাজ ও জাকেরের। অথচ ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারছেন না ব্যাটসম্যানরা। ঠিক এই বিষয়টা নিয়েই কাজ করার কথা কোচের, কিন্তু আদতে কতটুকু কাজ করছেন সালাউদ্দিন? করলেও মাঠে দেখা যাচ্ছে না তার কোনো প্রতিফলন। সালাউদ্দিনের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগও আছে। সামাজিক মাধ্যম সহ কিছু গণমাধ্যমেও খবর আসে দল নির্বাচনে অভিজ্ঞ এই কোচ নাকি স্বজনপ্রীতি করেন, একাদশে সুযোগ দেন পছন্দের ক্রিকেটারদের। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারের পর যে আলোচনা বেশ জোরালো হয়, যদিও এ তথ্য কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এমন প্রশ্ন ওঠাও তো সালাউদ্দিনের জন্য ভালো কিছুর বার্তা দেয় না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঢাকা লিগ বয়কট করা 38 ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের নেতৃবৃন্দ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আলোচনায় বসেন ক্রিকেটার ও বিদ্রোহ করা ক্লাবগুলোর সংগঠকরা। সাবেক অধিনায়ক তামিম ইকবালের তত্ত্বাবধানে ক্লাব সংগঠকদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল হোসেন পাপ্পু সহ আরও বেশ কজন। আর ক্রিকেটারদের মধ্যে ছিলেন কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান শুভ।
এ সময় সংগঠকদের সঙ্গে লম্বা সময় আলোচনা করেন তারা। বিভিন্ন সূত্রের খবর, তাদের এই আলোচনার পর ঘরোয়া লিগে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক ক্লাবগুলো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও সময় চেয়েছে তারা, যদিও যে কোনোভাবেই তাদের মাঠে ফেরাতে বদ্ধপরিকর কোয়াপ। এরপর এ বিষয়ে বিসিবি সভাপতি ও সিসিডিএম-এর সঙ্গে বৈঠক করবে সংগঠনটি। প্রায় 2000 ক্রিকেটারের জীবিকার স্বার্থে দুই পক্ষের মধ্যে সমঝোতা করাতে চায় কোয়াপ। এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রথম বিভাগ লিগ চালুর কথা ভাবছে সিসিডিএম। তবে বিদ্রোহ করা বেশিরভাগ ক্লাবই দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের হওয়ায় সেই জটিলতা ঠিক করতে চেষ্টা চালাচ্ছে সিসিডিএম। সমস্যার সমাধানে এবার তাদের সঙ্গে যুক্ত হলো কোয়াবও। মতো যুব বিশ্বকাপ জিতে আনন্দে আত্মহারা মরক্কানরা। শিরোপা নিশ্চিত হবার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাস প্রকাশ করতে রাবাতের রাস্তায় নেমে আসেন তারা। তাদের বিশ্বাস, এই জেনারেশনের হাত ধরে একদিন ফিফা বিশ্বকাপটাও জিতবে মরক্কো। শুধু তাই নয়, এই জয়ে 2030 বিশ্বকাপে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলেও মনে করেন তারা। প্রথমবারের মতো বিশ্বকাপ জয় হোক না সেটা যুবাদের হাত ধরে, তবুও তো গায়ে এখন বিশ্ব চ্যাম্পিয়নের তকমা, তাও আবার পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে। এমন অর্জনে আনন্দ হবে উন্মাতাল উদযাপন। অনূর্ধ্ব 20 বিশ্বকাপ জয়ের পর তাই হচ্ছে মরক্কোর রাবাতে। চিলিতে বিশ্বজয়ের আগে মরক্কানরা কি দ্বিধায় ছিলেন? বোধহয় না। যে দলটা ব্রাজিল, ফ্রান্সের মতো ফুটবল পরাশক্তি পরাজিত করে এসেছে ফাইনালের মঞ্চে, তাদের উপর বাজি ধরা যায় চোখ বন্ধ করে। শুধুমাত্র অপেক্ষা আর বিজয়ের ক্ষণগোনা। ভক্তদের এমন প্রত্যাশায় পানি ঢালেননি ইয়াসির জাবেরিরা, তাই উদযাপনে তাদের বাদ ভাঙা উল্লাস। আমরা ভীষণ আনন্দিত, একই সঙ্গে গর্বিত। অনূর্ধ্ব 20 ফুটবল দল আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলটা দুর্দান্ত, তারা আমাদের স্বপ্ন আরো বড় করেছে। একজন মরক্কান হিসেবে আমি গর্বিত, সেটা আমাদের চ্যাম্পিয়নদের জন্য। তারা অসাধারণ, এই অনুভূতি প্রকাশের ভাষা নেই। 2009-এর পর প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে যুব বিশ্বকাপ জয় করল মরক্কো। 2030 বিশ্বকাপের আয়োজক তারা। গেল কাতার বিশ্বকাপও মোটামুটি স্বপ্নের মতো কেটেছে তাদের। সেমিফাইনালে ওদের স্বপ্নযাত্রা থামলেও বেশ কঠিন পরীক্ষা নিয়েছিল ফ্রান্সের। সুতরাং মরক্কোর একটা জেনারেশন যে বিশ্বজয়ের জন্য প্রস্তুত হচ্ছে যুব বিশ্বকাপ জয়ের পর, তা বলা যায় অবলীলায়। এই দলটা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, এটা আমার ভাবতেই অবাক লাগছে। তবে আমরা করে দেখিয়েছি। একজন মরক্কান হিসেবে নিজেকে সত্যি অনেক বেশি গর্বিত মনে হচ্ছে। এই যাত্রা অব্যাহত থাকুক। আমরা জানি আমাদের ফুটবল ভালো করছে, কাতারেও আমাদের দল ভালো ফুটবল খেলেছে। এবার আমরা যুব বিশ্বকাপ জিতেছি। সবাই জানে স্পেন ও পর্তুগালকে নিয়ে আমরা 2030 বিশ্বকাপ আয়োজন করব। সত্যি বলতে এখন আমাদের স্বপ্নটা আরো বড় হয়ে গেল। জোড়া গোলে আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর এই বিশ্বকাপ জয়ের নায়ক ইয়াসির জাবেরি। এর আগে লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হল্যান্ডরা এই টুর্নামেন্টে আলো ছড়িয়ে দিয়েছিলেন নিজেদের আগমনী বার্তা। মরক্কানদের স্বপ্ন, সম্ভাবনা সবই এখন কেন্দ্রীভূত 20 না পেরোনো এই তরুণকে ঘিরেই। এসএম ইকবাল, সময় সংবাদ। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। পাকিস্তানকে হারিয়ে আসলে শুরুটা দুর্দান্ত করলেও পরে টানা 4 হারে সেরা 4-এর রেস থেকে অনেকটাই ছিটকে গিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। টেবিলে তাদের অবস্থান 6-এ। ম্যাচ বাকি মাত্র 2টি। কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এই ম্যাচে জিততেই হবে লাল সবুজের। যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 3 ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি টাইগ্রেস। তবে আসলে শ্রীলঙ্কার পার করছে খারাপ সময়। টেবিলে বাংলাদেশের পরই তাদের অবস্থান। 5 ম্যাচে জয় পায়নি একটিও। সেই হিসেবে এ ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশি। ভালো রান রেটে জিতলে সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডকে হটিয়ে টেবিলের 5 নম্বরে উঠে আসার। তবে আসলে নিজেদের শেষ ম্যাচে নিগারদের ভারতের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। আবারও স্বাগত খেলার সময়ে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের 3 ক্রিকেটার মৃত্যুর ঘটনায় আইসিসির দেয়া বিবৃতির তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নতুন করে দুই ক্রিকেট জাতির মাঝে শুরু হয়েছে সীমান্ত উত্তেজনা। ভারত পাকিস্তান সংঘাতের পর এবার পাকিস্তানের এয়ার স্ট্রাইকে নিহত হয়েছে আফগানিস্তানের 3 ক্রিকেটার, জানিয়ে সৃষ্টি হচ্ছে নতুন রাইভালরি। আগামী মাসে পাকিস্তানে শ্রীলঙ্কা সহ ট্রাইনেশন সিরিজে অংশ নেওয়ার কথা ছিল আফগানিস্তানের। তবে ক্রিকেটার নিহতের ঘটনার পর এসিবি বাতিল করেছে তাদের সেই সফর। সমবেদনা জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। রশিদ খান, মোহাম্মদ নবীরা সমর্থন জানিয়েছেন নিজ দেশকে। পাশাপাশি মন্তব্য এসেছে পাকিস্তানের ক্রিকেটারদের পক্ষ থেকেও। এর মাঝে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেখানে দুঃখ প্রকাশ করা হয়েছে কবির আগা, সিবগাতুল্লাহ এবং হারুনের মৃত্যুতে। যেখানে বলা হয় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এয়ার স্ট্রাইকে 3 ক্রিকেটার ও সাধারণ মানুষ হতাহত হয়েছেন। 3 জন ক্রিকেটার প্রীতি ম্যাচে অনুশীলন করে বাসায় ফিরছিলেন। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আইসিসি সবসময় আফগানিস্তানের পাশে আছে। এ ঘটনায় বেজায় চটেছে পাকিস্তান। একটি ক্রিকেট সংস্থা হয়ে আইসিসি এমন মন্তব্য করতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি সামাজিক মাধ্যম এক্সে জানান, আমরা আইসিসির এই বিবৃতি প্রত্যাখ্যান ও নিন্দা জানাচ্ছি, কারণ এতে এমন ইঙ্গিত ও দাবি করা হয়েছে যেন 3 আফগান ক্রিকেটার পাকিস্তানের হামলায় নিহত হয়েছে। আইসিসি স্বাধীনভাবে তদন্ত না করেই আফগান বোর্ডের দাবির ভিত্তিতে পাকিস্তানের উপর হামলার অভিযোগ এনে বিবৃতি দিয়েছে। এমন অভিযোগ আইসিসি করতে পারে না। আইসিসির বিবৃতির পরই আফগানিস্তান ক্রিকেট বোর্ডও আনুষ্ঠানিকভাবে দিয়েছে বিবৃতি, যেখানে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে আইসিসির কাছে। এই ঘটনায় বিবৃতি দিয়েছে বিসিসিআইও, যেখানে আফগানিস্তানের পাশে থাকার কথা বলছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসব ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছে পাকিস্তান। যেখানে একটি ঘটনা এখনো প্রমাণিত হয়নি, সে বিষয় নিয়ে আইসিসি বিবৃতি দিতে পারে না। এই ঘটনা প্রমাণ করে আইসিসির নিরপেক্ষতা নিয়ে পাকিস্তান দাবি করে এমন ঘটনায় আইসিসিকে নিরপেক্ষ থাকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। বাংলাদেশ ফুটবল লিগের খবর। বিগ ম্যাচে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ফর্টিস এফসি। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বিকেল 5:30টায়। লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বসুন্ধরা কিংস। ড্র করে শুরুটা তাদের ভালো হয়নি। বলা যায় লিগে মৌসুমের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা, যদিও পরিসংখ্যান বলছে ম্যাচটা বেশ কঠিন হবে। অন্যদিকে জয় তুলে নিয়ে এবারে লিগ শুরু করেছে ফর্টিস। প্রতিপক্ষের মাঠে খেলতে এলেও এই ম্যাচ নিয়ে তারাও বেশ আত্মবিশ্বাসী। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজ নিশ্চিত করতে মিরপুরে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে 4 স্পিনার খেলানোর আভাস, ড্রপ করা হতে পারে তাসকিনকে। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বাংলাদেশের লঙ্কান পরীক্ষা। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বিকেলে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।